হচ্ছে আমরা বোর তত্ত্বের হচ্ছে কি প্রয়োগ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ বোর তত্ত্বে কোথায় কোথায় প্রয়োগ করা হয়। বোর তত্ত্বের প্রয়োগগুলো করা হচ্ছে মূলত 3 জায়গা। আমরা বোর তত্ত্ব থেকে আমরা যে 3টা জিনিস শিখতে পারি সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়, মানে যে কোনো কক্ষপথে হচ্ছে হাইড্রোজেন যুক্ত যে আয়নের, সেটা হচ্ছে একটা হচ্ছে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ নির্ণয়। দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রনের বেগ নির্ণয়, বেগ নির্ণয়। এন্ড তৃতীয়ত হচ্ছে আমাদের ইলেকট্রনের হচ্ছে কি মোট শক্তি নির্ণয়, মোট শক্তি নির্ণয়। এই 3টা জিনিস হচ্ছে আমরা কি বোর তত্ত্বের প্রয়োগ থেকে হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, তা আমরা এইগুলার সূত্রগুলোর প্রতিপাদন দেখি। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু আপাতত এটা একটু এই সাইডে রাখি আমরা। ঠিক আছে, আপাতত এই সাইডে থাক। আমরা আপাতত চলে আসি যে আমরা কি প্রথম কি করবো হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করবো। ঠিক আছে, ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা একটা বৃত্তাকার পথের চিন্তা করি, আমরা সার্কেল একটা চিন্তা করি, যে সার্কেল আছে আমাদের। আমি যদি এখানে একটা সার্কেল চিন্তা করি, সাপোজ এই হচ্ছে সার্কেল। ওকে, সার্কেল হয়ে গেল আমাদের বৃত্তাকার সার্কুলার পথ। এখন কথা হচ্ছে বৃত্তাকার সার্কুলার পথের মধ্যে আমরা যে চিন্তা করি যে আমাদের ভিতরে কি থাকবে। ঠিক আছে, ভিতরে কি থাকবে, ভিতরে হচ্ছে আমাদের যে প্রোটন চার্জ পজিটিভ, আর বাইরেতে আমাদের কি থাকবে ঘূর্ণায়মান ইলেকট্রন, যেটা হচ্ছে কি ভি বেগে হচ্ছে কি গতিশীল, অর্থাৎ কি বেগে ভি বেগে হচ্ছে গতিশীল, এটা হচ্ছে ভি বেগে গতিশীল। আচ্ছা, ভি বেগ হচ্ছে গতিশীল, তো এটার বেগ হচ্ছে কি ভি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এরা তো পরিভ্রমণ করতেছে বৃত্তাকার পথে। এখন বৃত্তাকার পথে পরিভ্রমণ করতেছে মানে কি, এখন নিউক্লিয়াস এবং হচ্ছে কি ইলেকট্রনের মধ্যে কি থাকে, একটা আকর্ষণ বল থাকে। এখন নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি বল, সেটা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই বলটার নাম কি, স্থির বৈদ্যুতিক হচ্ছে কি স্থির বৈদ্যুতিক হচ্ছে কি আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যেটাকে আমরা নর্মালি বলতে পারি যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। এখন এই বলটাকে ব্যালেন্স করতেছে কি, এই উপরে যে বলটা সেটা ব্যালেন্স করতেছে সেটা হচ্ছে কি, এটাই বলটা হচ্ছে আমাদের কি কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। এবং এই বলের কারণে হচ্ছে কি ইলেকট্রনটা কি করতেছে পরিভ্রমণ করতেছে, সেটা কি বৃত্তাকার পথ থেকে ছিটকে না পড়ে। ঠিক আছে, তা আমরা যদি এখন একটু চিন্তা করি যে আমরা যদি বোরের তত্ত্ব প্রয়োগে চলে আসি, তাহলে মনে করি হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু ও এর এরকম এই ধরনের আয়ন বিশিষ্ট অনুরূপ, আয়ন বিশিষ্ট বলতেছে কি একটা ইলেকট্রন যুক্ত আর কি, এই পরমাণুর ক্ষেত্রে যেই হাইড্রোজেন পরমাণু এবং হচ্ছে কি এর অনুরূপ যে আয়নের ক্ষেত্রে, অনুরূপ যে সকল আয়ন আছে আয়নের ক্ষেত্রে, তো ওদের কেন্দ্রে যে পরিমাণ চার্জ, এখন কথা হচ্ছে আমাদের কেন্দ্রে কি চার্জ, ধনাত্মক চার্জ, যেটা আমরা বলে থাকি প্রোটন। হ্যাঁ, আর আমাদের বাইরে হচ্ছে কি ইলেকট্রন, বাইরে হচ্ছে কি আমাদের ইলেকট্রন। প্রোটন হচ্ছে কি আমাদের পজিটিভ চার্জ এবং হচ্ছে ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ। তো দুইটা এখন কথা হচ্ছে যে প্রোটন, এখন প্রোটনটা হচ্ছে আমাদের হচ্ছে কি এখন প্রোটনের সংখ্যা তো আমি জানি না, ইলেকট্রনটা ধরে নিচ্ছি যে এক ইলেকট্রন বিশিষ্ট হচ্ছে সে কি ঘূর্ণায়মান। এখন কথা হচ্ছে প্রোটনের চার্জটা কত, আর প্রোটন হচ্ছে কি যে নিউক্লিয়াস মানে হচ্ছে কি নিউক্লিয়াসের ভিতরে যেই চার্জটা কি সে প্রোটনের চার্জ, তাহলে ধরে নিচ্ছি এন সংখ্যক হচ্ছে কি প্রোটনের চার্জের হচ্ছে কি বিষয়টা হচ্ছে এখানে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রোটন চার্জের পরিমাণ হচ্ছে কি জেড ই, যেটা আমরা যে লিখতে পারি যে অনুরূপ আয়নের হচ্ছে কি নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ হচ্ছে কি জেড, আর ঘূর্ণায়মান বা আবর্তনশীল ইলেকট্রনের চার্জের পরিমাণ বললাম ই। আচ্ছা, এই যে এখন আমরা এখানে একটা বলছিলাম যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এখন কথা হচ্ছে যদি আমরা চিন্তা করি যে আমার
এখানে একটা অন্য একটা কালিতে আমরা দেখি, ঠিক আছে। ধরো এখানে একটা চার্জ আছে Q1 আর একটা হচ্ছে কি Q2, ঠিক আছে। তো দুইটা চার্জের মধ্যে একটা গিটার একটা সংযোগী সরবরাহ কাজ করতেছে, এবং যেটার মাপ হচ্ছে কি আর। তাহলে আমরা কুলম্বের সূত্র অনুযায়ী কি জানি, কুলম্বী সূত্র কি জানি, যে আকর্ষণ বল ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কি 1/4 পাই এপসিলন নট, দুইটা আধানের কি গুণফল Q1 Q2 এবং হচ্ছে কি তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে বলের যে সূত্রটা। তাহলে আমরা এই জায়গা থেকে এই ইকুয়েশনটা পাই, ঠিক আছে। এই ইকুয়েশনটা পাইলে এইটা হচ্ছে আমরা এইটাই হচ্ছে আমরা কি এখানে প্রয়োগ করি। এখানে আমরা Q1 Q2 জায়গায় ধরে নিচ্ছি যে আমরা Q2 Q2 আর ধরে নিই যে আরে ধরে নিই যে Q1 এর মান হচ্ছে কি যে প্রোটনের চার্জ Ze আর ইলেকট্রনের চার্জের পরিমাণ হচ্ছে E, ঠিক আছে। তাহলে এখানে আমরা ইলেকট্রনের প্রকৃতি মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যা চার্জের পরিমাণ হিসেব করতেছি, তো এখানে ধনাত্মক বা নেগেটিভটা আমরা একটু অ্যাভয়েড করতেছি সূত্র প্রমাণে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্থির বৈদ্যুতিক আকর্ষণটা কি হবে, তাহলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা ইলেকট্রিক স্ট্যাটিস্টিক ফোর্সটা কি হবে, ESF, সে কত হবে, তাহলে সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট ZE E2E ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে একবারে বললে কি পাওয়া যায়, Z স্কয়ার 4 পাই এপসিলন নট আর স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মান। হ্যাঁ, আর এই যে ইলেকট্রনটা যে ঘুরতেছিল যে কেন্দ্রবিমুখী, যেটা বলের কারণে কি ইলেকট্রন সুস্থিতির জন্য যে বল কেন্দ্রবিমুখী বল, তাহলে কেন্দ্রবিমুখী বলের ক্ষেত্রে কি ইলেকট্রনের ক্ষেত্রে ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেলায় কেন্দ্র বিমুখী বল, তাহলে কেন্দ্র বিমুখী বলটা কি, কেন্দ্র বিমুখী বলের সূত্রটা কি mv²/r। এখন এই দুইটা ঘূর্ণায়মান এবং হচ্ছে কি আরেকটা হচ্ছে কি নিচে আকর্ষণ এবং হচ্ছে কি বিকর্ষণ, যে দুইটা বল মানে কেন্দ্রবিমুখী এবং হচ্ছে কেন্দ্রমুখী বলের জানি কি যে ইলেকট্রনের স্বাভাবিক সুস্থিতির জন্য সেটা হচ্ছে কি সমান। তাহলে যেহেতু কেন্দ্রবিমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান, তাহলে আমরা বলতে পারি যে এটা সমান সমান এটা, অর্থাৎ বলতে পারি mv²/r ইজ ইকুয়াল টু Z²4 পাই এপসিলন নট আর স্কয়ার, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা ভি স্কয়ারটাকে রেখে কেন রাখতেছি সেটা পরে দেখবো আমরা, ঠিক আছে। তাহলে ভি স্কয়ারটা রাখলে কি চলে আসে, ভি স্কয়ারটা রাখলে চলে আসে হচ্ছে Z² আর নিচে চলে আসে হচ্ছে কি 4 পাই এপসিলন নট আর স্কয়ার, আর হচ্ছে নিচে কি আসে এম। এখন এই আর আর এই আর কাটি দিলে থেকে কি আর থাকে শুধু, তাহলে শুধু আমি বলতে পারি যে কি যে ভি ইজ ইকুয়াল টু ভি² ইকুয়াল টু কি বলতে পারি, ভি² ইকুয়াল টু Z² ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর এম, ঠিক আছে। এটা বলতো আমি কি এখান থেকে বলতে, যেটাকে আমি কি বলতে পারি 1 নং আমার সমীকরণ, ঠিক আছে। তো হ্যাঁ, পরবর্তীতে যেটা হচ্ছে কি যে এখানে যে সমীকরণটা পাইলাম যে আমাদের 1 নং সমীকরণ, আমরা একটু লিখি 1 নং সমীকরণটা কি পাইছিলাম, এই যে 1 নং যে সমীকরণটা পাইছিলাম যে ভি² ইজ ইকুয়াল টু হচ্ছে কি Z² বাই হচ্ছে 4 পাই এপসিলন নট, ঠিক আছে। তাহলে এখন দ্বিতীয় স্লাইড হচ্ছে আমরা কি করব, দেখো বোরের যে পরমাণু মডেল সেখানে দ্বিতীয় স্বীকার্য কি ছিল, যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কি NH2 পাই, ঠিক আছে, H/2 এর কি গুণ n সংখ্যক গুণিতক। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি, ঠিক আছে, যে বোরের দ্বিতীয় স্বীকার্য হতে, ঠিক আছে, কি পাই mvr ইজ ইকুয়াল টু NH/2 পাই। সেখান থেকে আমি v ইজ ইকুয়াল টু NH/2 পাই mr,
এখন ওই জায়গায় 1 নম্বর সমীকরণ বর্গ ছিল, তা আমি কি করতে পারি, এটাকে বর্গ করে দিতে পারি। বর্গ করলে কি হবে, সবগুলো বর্গ হয়ে যাবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার 2 এর বর্গ 4 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, তা ওই যে এখানে যে আগের প্রিভিয়াসে যে পাইছিলাম আমরা, কি পাইছিলাম, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার 4 পাই এপসিলন নট আর এম, এটাই তো পাইছিলাম না, হ্যাঁ 4 পাই এপসিলন আর এম। তো এখন আমরা যদি চিন্তা করি যে এটা যদি আমার হয় এক, এটা যদি হয় 2 নং সমীকরণ ছিল, এটা হচ্ছে কি আমার 1 নং সমীকরণ ছিল, তাহলে দুইটার সাথে যদি তুলনা করে দিতে পারি তাহলে আমি কি বলতে পারি, এটা সমান সমান এটা। ঠিক আছে, তো এটা সমান সমান যদি এটা হয় তাহলে এদিকে দেখি আমরা, ঠিক আছে, তো এটা সমান সমান যদি এটা হয় তাহলে হচ্ছে কি বলতে পারি যে জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট এম আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে মূলত কাজ হচ্ছে আমাকে আর এর মানটা বের করা। ঠিক আছে, তা আমরা যদি এখানে আর এর মানটা বের করতে চাই, একদম কোনো চিন্তা বাদ, শুধু হচ্ছে আমরা এই পাশে আর আর স্কোয়ার করে আর গুণ করবো, এখানে হচ্ছে আর রাখবো। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে সবগুলো দুই পাশে পাঠাই দিব, দুই পাশে পাঠাই দিলে আমার থাকতেছি কি, আবার হচ্ছে আমরা এটা লিখি এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ও, আর তো থাকতেছে না, হ্যাঁ আর থাকতেছে না আপাতত। ঠিক আছে, এম স্কোয়ার থাকতেছে। এখন আর হচ্ছে আমাদের এই পাশে যেটা হচ্ছে কি আর গুণ করে এই পাশে পাঠাইছি, তার মানে কি, এখন কথা হচ্ছে কি এই যে আর এর যেটা আছে, হুম, এই পাশে হচ্ছে কি আরটা রাখছি, তো এই পাশে চলে যাবে কোনটা, 4 পাই এপসিলন নট। ঠিক আছে, আর এই নিচে চলে আসবে কোনটা, এম স্কোয়ারের সাথে চলে আসবে হচ্ছে আমাদের জেড স্কোয়ার শুধু। ঠিক আছে, তা আর আর কেটে দিলে থাকে কি আর, এখান থেকে যদি আমি পাই কেটে দিই তাহলে পাই চলে থাকবে, এখানে পাই থাকবে, 4 4 কাটা। ঠিক আছে, আর কিছু থাকে, আর কিছু থাকে না, তাহলে আমাদের সুতরাং আমি আর ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, আর ইজ ইকুয়াল টু পাইতেছি আমি এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার এবং হচ্ছে কি নিচে পাইতেছি কি ও, এখানে হচ্ছে আমরা এখানে আরেকটা একটু, এখানে হচ্ছে এম একটা ছিল, তাহলে এম এর সাথে হচ্ছে এমটা কাটা চলে যাবে, তাহলে একটা এম থাকবে, তাহলে থাকবে কি এখানে পাই এম জেড স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি আমি চিন্তা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত হচ্ছে এন সংখ্যক, যদি চিন্তা করি যে আর টু দি পাওয়ার এন সংখ্যক, তাহলে আমি এটা বলতে পারি যে এটা হচ্ছে এন সংখ্যক হচ্ছে কি আমাদের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি আর টু দি পাওয়ার, যদি আমি চিন্তা করি যে এন সংখ্যক হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে যে সমীকরণটা, সেটা হচ্ছে এটা। এখন তুমি এটা থেকে চাইলে আমরা যদি একটু শর্ট করে বের করতে চাই, যে আমি মনে রাখবো কিভাবে, সাপোজ এখানে আর এন ইজ ইকুয়াল টু এই দুইটা জিনিস রাখবো, এপসিলন নট এইচ এইচ স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে পাই এম স্কোয়ার ইন্টু হচ্ছে কি এন স্কোয়ার বাই জেড স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে মূলত হচ্ছে কি এই সমীকরণ, এখানে কথা হচ্ছে কারণ কি আমার এইগুলোর মানগুলো চেঞ্জ হবে, এই সেক্টরের মানটা কি হবে, চেঞ্জ হবে, বাট এই সেক্টরের মানগুলো কিন্তু ধ্রুব। এখন যদি আমি এই সেক্টরের মানগুলো বসাই, এখন কথা হচ্ছে এই সেক্টরের মানগুলো কি কি সেটা আমরা যদি লিখে দিই, মান বসালে আমরা যদি একটু মান বসাই, হ্যাঁ, তা মান বসালে আমরা কি কি পাবো এখানে, এপসিলন নটের মান কি, এপসিলন মান মানে কি, এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমে হচ্ছে ভেদন যোগ্যতা, মানে একটা কি শূন্য মাধ্যমে সে কিভাবে একটা পথ থেকে ভেদ করে, সেই জিনিসটা হচ্ছে ভেদন যোগ্যতা, পারমিটিবল হয় আর কি। এটার মান হচ্ছে 8.85 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 12। ঠিক আছে, ফেমটোমিটার, ফেমটো পার মিটার আর কি, এটা একক আছে, আরেকটা একক আছে। আর হচ্ছে এইচ এর মান তো আমরা সবাই জানি, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স 35
জুল সেকেন্ড। আর পায়ের মান সবাই জানা আছে, এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, তাহলে 9.11 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 31 কেজি। আর ই এর মান হচ্ছে কত আমাদের যে 1.602 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 19 কুলম্ব। আমরা এগুলো যেগুলো সবগুলো হচ্ছে কি এসআই এককে করতেছি, ঠিক আছে। তো এইগুলোর মানগুলো তুমি যদি বসাও তো তোমার একটা ভ্যালু আসে, সেই ভ্যালুটা কি আমরা যদি শর্টে একটু মনে রাখি, সেই ভ্যালুটা হচ্ছে এইখানে এই এতটুকু ভ্যালুটা, এটার ভ্যালুটা আসে হচ্ছে 0.5292, ঠিক আছে, এটা আসে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি যদি মিটার করতেছি তাহলে হচ্ছে কত আসবে 10 ইনভার্স 10 মিটার। আর আমাদের সাথে যেটা আছে এন স্কোয়ার বাই জেড স্কোয়ার, ঠিক আছে। এখন আসি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এনতম কক্ষপথের যদি এনতম ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, ঠিক আছে। আর এটা হচ্ছে মেন সূত্রটা, এটার থেকে হচ্ছে আমরা এতটুকু মানটা হচ্ছে কি এই মানটা বসে আমি কি কাজ করতে পারবো, ঠিক আছে। জাস্ট এখানে এন এর মান এবং জেড এর মান কি পরিবর্তনশীল। আচ্ছা, তাহলে এই জায়গায় এইগুলো মানগুলো দেখা গেছে, ঠিক আছে। এখন এটা অনেকে বইয়ের হচ্ছে এসআই এককে আবার সিজিএস এককে বলে, জাস্ট হচ্ছে এইখানকার মানটা চেঞ্জ হয়ে যাবে এবং কি তোমার এই মানটা এপসিলনটা ব্যবহৃত হবে না। ওকে, আমরা হচ্ছে পরের স্লাইডে যাই, যেখানে হচ্ছে আমরা কি করব। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে আরেকটা জিনিস দেখতে পারি, আমি যদি এখানে দেখাই এই কালি দিয়ে, যে আমরা এতক্ষণ যেটা করতেছিলাম সেটা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণুর বেলায়, এটা তো লাগতেছে না, ঠিক আছে। এখন আমরা একটু নিচে একটু দেখি, নিচে হচ্ছে আমরা বেশি কিছু না, জাস্ট হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বেলা আমরা কিভাবে হিসাব করব। তো সেই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে হাইড্রোজেন পরমাণুর বেলা, তাহলে হাইড্রোজেন পরমাণুর বেলা কি হবে, হাইড্রোজেন পরমাণুর বেলায় জেড এর মান কত, মানে পারমাণবিক সংখ্যা কত 1 এবং কক্ষপথের সংখ্যা কত 1। তাহলে আমার ওইখানে এন সংখ্যা যে আমি কি বলতে পারি R1, মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কি হবে, জাস্ট হচ্ছে এখানে যদি তুমি মানগুলো বসাও যে এর ওই ইকুয়েশন ই নট এপসিলন নট এ স্কয়ার পাই এম ই স্কয়ার, ঠিক আছে। আর আমাদের এখানে যাবতীয় যে মানগুলো আছে 1 স্কয়ার বাই 1, এটা তো এখন ওই যে মানটা বের করছিলাম কত ওইটা 0.5292 হচ্ছে কত 10 ইনভার্স 10 কি মিটার। এটাকে তুমি সেন্টিমিটার নিতে পারো, অ্যামস্ট্রং এককে নিতে পারো, ঠিক আছে। যদি অ্যামস্ট্রং এ নাও তাহলে জাস্ট হচ্ছে এতটুকু মান 0.5292 অ্যামস্ট্রং। তাহলে এই মানটা কি, অর্থাৎ এই R1 যে মানটা আছে, ঠিক আছে, এই R1 যে ভ্যালুটা আছে সেইটাকে বলা হয় থাকে কি, এই এতটুকুর মানটাকে কি বলা হয়, এটাকে বলা হয় থাকে বোর ব্যাসার্ধ বা বোর রেডিয়াস, বোর ব্যাসার্ধ, ঠিক আছে। এখন যদি আমি এটার সাথে এটা একটা তুলনা করি, ঠিক আছে, এটার সাথে যদি আমি একটা কি তুলনা করি তাহলে কি পাবো। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু পরবর্তী স্লাইডে যাই, ঠিক আছে, ওইখানে গিয়ে আমরা দেখি তুলনা করলে কি পাওয়া যায়। তাহলে আমি R1 এর মান কত পাইছি, R1 এর মান পাইছি হচ্ছে, যদি ইকুয়েশনটা লেখো, ইকুয়েশন লিখতে পারো যে এপসিলন নট এন স্কয়ার, ঠিক আছে, কি ছিল এন স্কয়ার বাই এই যে এন স্কয়ার এইচ স্কয়ার, ঠিক আছে। ওকে, এন স্কয়ার বাই হচ্ছে কি এইচ স্কয়ার, তারপর হচ্ছে কি ছিল পাই এম জেড স্কয়ার, ঠিক আছে। আর সাথে এই এটা হচ্ছে পাইছি কি আমরা R1 এর মান, ঠিক আছে, এই যে এখানে এই যে এই জায়গাটাতে স্কয়ার, ও ও ও ও আচ্ছা হ্যাঁ, এ স্কয়ার এর যে এটা পাইছি এন স্কয়ার বাই এইচ এস, ঠিক আছে, পাই এম জেড স্কয়ার যদি আমরা বলি তাহলে এর মান হচ্ছে আমরা কি পাইছি, এটা পাইছি যে এন এর মান 1 ছিল, এখানে কি ছিল পাই এম স্কয়ার, তাহলে এটাই বলতে পারো, ঠিক আছে। এটা আমরা আর এন দ্বারা প্রকাশ করি, তাহলে ইকুয়েশনটা ঠিক থাকবে। আর আমরা যদি R1 এর মানটা লিখি যেটা বের করছিলাম, সেটা হচ্ছে এন এর মান সবগুলো 1 হয়ে যাবে, তাহলে এইচ এইচ স্কয়ার পাই এম স্কয়ার। এখন যদি Rn বাই R1 করি, তাহলে Rn বাই R1 করলে একটু যদি খেয়াল করো যে R1 বাই R1 করি তাহলে আমরা কি কি কাটা চলে যাচ্ছে, এই জিনিসটা কাটা চলে যাচ্ছে, এটা দেখি সমস্যা দেখলে সমস্যা, এইচ স্কয়ার পাই এম
জেড স্কোয়ার উল্টায় যাবে আর এন মানটা পাই এম স্কোয়ার বাই এপসিলন নট এইচ স্কোয়ার। তাহলে কাটাকাটি করে কি থাকবে, যদি কাটাকাটি করে দিই তাহলে কাটাকাটি করে দিলে কি থাকবে, এটা বাদ এটা বাদ সবই বাদ চলে যায়, ঠিক আছে, এটাও বাদ চলে যায়, এটা বাদ চলে যায়, এটা বাদ চলে যায়, এটা বাদ চলে যায়, ঠিক আছে, এটা বাদ এটা বাদ। তা থাকতেছে কি আলটিমেটলি আর এন বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু কি থাকতেছে এন স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি আর এন, অর্থাৎ হচ্ছে কি যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ তার কি প্রথম কক্ষপথের এন স্কোয়ারের গুণ হবে আর কি, এত অংশ গুণ। তাহলে এখানে তুমি চাইলে যদি জেড কক্ষপথ বলে যে বলে যে কোনো পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে এরকম যে আর এন ইজ ইকুয়াল টু, ঠিক আছে, আর ওয়ান ইন্টু হচ্ছে কত এন স্কোয়ার বাই হচ্ছে জেড, ঠিক আছে। এই ইকুয়েশনটা দিয়ে হচ্ছে আমরা কি মোটামুটি সবগুলা ম্যাথই কি করতে পারবো। ওকে, আমরা এই ইকুয়েশনটা দিয়ে সবগুলা ম্যাথ করতে পারবো। ওকে, এটা গেল কি আমাদের ব্যাসার্ধ নির্ণয়, ঠিক আছে। এখন আমরা আসি আমাদের কি ব্যাগ নির্ণয়। ব্যাগ নির্ণয়ের বেলায় হচ্ছে ব্যাগ নির্ণয় করে আমরা দেখি ব্যাগের ইকুয়েশনটা বের করি আমরা। তাহলে ব্যাগের ইকুয়েশনটা যদি আমি চিন্তা করি, হ্যাঁ ব্যাগের ইকুয়েশনটা, ঠিক আছে, ব্যাগের ইকুয়েশনের বেলায় ঠিক আছে আমরা এখানে ব্যাগ নির্ণয় করবো। এখানে আমরা হচ্ছে কি ব্যাগ নির্ণয়, ব্যাগ নির্ণয় জাস্ট কিছুই না, জাস্ট দেখো আমরা বোরের শিকার্যের মধ্যে কি পেয়েছিলাম এম বিআর ইজ ইকুয়াল টু কি এনএইচ বাই 2 পাই, সেখান থেকে আমরা জাস্ট হচ্ছে কি বিটাকে রেখে বাকি সবগুলোকে পাশে পাঠিয়ে দিই এনএইচ বাই 2 পাই এম আর, ঠিক আছে। এখন আর আমাদের ব্যাসার্ধ যেটা পাইছিলাম আমরা আর এর মান কত পাইছিলাম এপসিলন নট এন স্কয়ার এইচ স্কয়ার পাই এম জেড স্কয়ার। এখন এই জায়গায় যদি একটু খেয়াল করি, ঠিক আছে, এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, আমি এই জায়গা থেকে হচ্ছে আমি যদি এই মানটা এখন এই যে আরটা আছে আমি এই জায়গায় বসাই দিব, এই মানটা হচ্ছে এখানে বসাই দিব। তো এখানে যদি আমি বসাতে চাই, এখানে বসাতে চাইলে তাহলে ভি ইজ ইকুয়াল টু আমি যদি এনএইচ 2 পাই এম আর এটা হচ্ছে কি 1/8টা কিন্তু আলাদা করে, তাহলে এই মানের উল্টাটা, এই মানের উল্টাটা ব্যবহৃত হলে কি হবে এনএইচ 2 পাই এম উল্টায় যাবে, উল্টা গেলে উপরে বুঝবে হচ্ছে কি পাই এম জেড স্কয়ার বাই হচ্ছে কত এপসিলন নট এন স্কয়ার এইচ স্কয়ার। এখন তুমি কাটাকাটি করে কি পাবা, কাটাকাটি করে নিবা, কাটাকাটি করে কি পাওয়া যাবে, কাটাকাটি করে আমরা চুপ করে পাবো হচ্ছে দেখাও দাও এই ডেটা কেটে দিলে থাকবে এখানে থেকে থাকবে এনএস থাকবে 2 পাই এম কাটা, তাহলে পাই এম কাটা, তাহলে পাই এম কাটা, তার উপরে থাকতেছি কি আমার জেড স্কয়ার বাই 2 এপসিলন নট এন এইচ, ঠিক আছে, এপসিলন নট, এটা যদি এন সংখ্যক দিয়ে প্রকাশ করি তাহলে ভিএন, তাহলে এটাকে যদি আমি ইকুয়েশনটা প্রকাশ করি কি গেলি, ঠিক আছে, এটা যদি আমি প্রকাশ করি ঠিক আছে, অর্থাৎ এটা দ্বারা হচ্ছে কি এন সংখ্যক কক্ষপথের যে আমরা যদি চিন্তা করি এন কক্ষপথের হচ্ছে ব্যাগের মান আমরা কি নির্ণয় করতে পারি। তো এখন ওই যে আমরা হাইড্রোজেনের বেলা এইভাবে যেটা নির্ণয় করছি এভাবে আমরা নির্ণয় করতে পারি কিভাবে, যদি আমার V1 এর মান আমি যদি এখানে n এর মান 1 হয় এবং z কি 1 হয়, অর্থাৎ আমি ধরে নিই যে z ইজ ইকুয়াল টু 1 এবং হচ্ছে n ইজ ইকুয়াল টু কি 1, তাহলে আমার এই জায়গায় কি আসতেছে V1 ইজ ইকুয়াল টু কিছু থাকতেছে কি শুধু থাকতেছে কি স্কয়ার, নিচে থাকতেছে হচ্ছে 2 এপসিলন নট, ঠিক আছে, আর হচ্ছে কি এইচ, ঠিক আছে, আর থাকতেছে এইচ থাকতেছে। এখন এটার সাথে যদি এটাতে ভাগ করো তাহলে এটার সাথে যদি এটাতে ভাগ করো মানে V1/V1 করো, ঠিক আছে, V1/V1 যদি করি, ঠিক আছে, যে ভি এ পাশে দেখি আমরা
ঠিক আছে, তাহলে ভি এন বাই ভি ওয়ান থাকবে কি 1/n। এটা থেকে তুমি ভি এন ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি ওয়ান ইন্টু হচ্ছে 1/n। এটা দিয়ে আমি হচ্ছে এমসিকিউ দিয়ে করতে পারি যে যে কোনো কক্ষপথের ব্যাগ কি হবে, তার প্রথম কক্ষপথের 1/n অংশ। আর যদি আমরা বলি যে জেড যে কোনো পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে, বলে যে কোনো পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে গেলে এখানে যদি দেখো খেয়াল করো, তাহলে ওই জায়গার ইকুয়েশনে কি হবে, যে কোনো জেড কক্ষপথ বা জেড পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমরা জিনিসটা হচ্ছে এরকম ভি ওয়ান ইন্টু হচ্ছে z/n। এটা দিয়ে তুমি কি করতে পারি, কাজ করতে পারি। ঠিক আছে বাচ্চা লোক, এটাতে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। এটাতে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। জাস্ট হচ্ছে কি এখন কথা হচ্ছে ভাই ভি ওয়ান এর মান কত। আচ্ছা ভি ওয়ান এর মান কত, ভি ওয়ান এর মান তুমি যদি এই জায়গায় বসাও সবগুলা মান, অর্থাৎ আমরা যদি এখানে একটু বসাই দিই মানগুলা বসাই দিলে কি কি মান আছে, এর মান আগে বলছিলাম কি ছিল, ইলেকট্রন চার্জের মান কত 1.602 ইন্টু 10⁻19 কুলম স্কোয়ার। তারপর হচ্ছে কি 2 এপসিলন নটের মান কত 8.85 ইন্টু হচ্ছে 10⁻12 ইন্টু হচ্ছে কত এইচ এর মান 6.626 10⁻34। এটা মান করলে এটার মানটা সামথিং এরকম আসে 2.18 ইন্টু হচ্ছে 10⁻10⁶ m⁻1। তাহলে তুমি এই জায়গায় বসাই দিতে পারো। আমি যদি এই জায়গায় বসাই, যে এই জায়গায় যদি আমি এটা এখন বসাইতে চাই, তাহলে vn ইজ ইকুয়াল টু 2.18 10⁶ ইন্টু হচ্ছে z/n। z/n এর মানে হচ্ছে যে কোনো পারমাণবিক সংখ্যা বলতে পারে যে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে কি বসায় হচ্ছে আমরা কি এইখানের অঙ্কটা ম্যাথটা করতে পারি। তাহলে আমাদের ব্যাগ নির্ণয় গেল। আচ্ছা ব্যাগ নির্ণয় গেল, সব ভালো কথা। এখন আমরা আসি যে কি করব, এখন হচ্ছে আমরা ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করব। ইলেকট্রনের মোট শক্তির বেলায়, ঠিক আছে, ইলেকট্রনের কি মোট শক্তি, মোট শক্তি নির্ণয়। তাহলে মোট শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কি টোটাল শক্তি কি, ই টোটাল হচ্ছে কি ই কে প্লাস হচ্ছে কি ইপি। আর সেটা হচ্ছে যে মোট শক্তি হচ্ছে কি গতি শক্তি প্লাস স্থিতি শক্তি। ঠিক আছে, আচ্ছা স্থিতি শক্তি, এই দুইটার হচ্ছে কি আমরা এখন দেখি কি করা যায়। তাহলে গতি শক্তিতে আমরা নর্মাল সূত্র সবাই জানি হাফ এম ভি স্কয়ার, আর ইলেকট্রনের স্থিতি শক্তি হচ্ছে কি মাইনাস জেড স্কয়ার 4 পাই এপসিলন নট আর। এখন বলতে পারো ভাইয়া এটা মাইনাস কেন দিল, মাইনাস বলতে দিচ্ছে আমরা ধরো এইখানে যে স্থিতি শক্তি আছে স্থিতি মানে কি স্থির থাকা। তো কোনো একটা ইলেকট্রন, সাপোজ এটা হচ্ছে আমার একটা নিউক্লিয়াস এবং এটা হচ্ছে আমার কি একটা রেডিয়াস মানে কক্ষপথ, আর এইখানে আমার ইলেকট্রনটা আছে, এই জায়গায় আমার কি ইলেকট্রনটা আছে। এখন ইলেকট্রনটা হচ্ছে কি এটা নাগালের বাইরে, মানে সে খুব স্থিতিশীল, মানে সর্বোচ্চ স্থিতিশক্তি কত তার, এখানে স্থিতিশক্তি হচ্ছে 0, স্থিতিশক্তি কি 0 সর্বোচ্চ অবস্থা, এবং আর দূরত্বে কোনো অনেক দূরে আছে। এখন কথা হচ্ছে আমি ওই ইলেকট্রনটাকে হচ্ছে আমি কি করব, আমি এইখান থেকে হচ্ছে এটা এইখানে নিয়ে আসবো, আমি তার নাগালের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ এই প্রোটন যে আছে আমাদের এইটার নাগালের মধ্যে আমি কি তাকে নিয়ে আসতে চাচ্ছি। এখন কথা হচ্ছে যে সুস্থিত আছে তাকে তুমি নাগাল, তার বিপরীতে কাজ করতেছি আমরা, তো তার বিপরীতে কাজ করলে কি হবে, তার মান কি হবে কমতে থাকবে। মানে কাউকে যদি জোর করে কিছু করে, যে নিজের বিরুদ্ধে কাজ করে, সেটা কি নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্কের কারণে তার স্মৃতিশক্তি যেটা হচ্ছে সেটাও কি নেগেটিভ। ঠিক আছে, বুঝে গেছে এটা ব্যাখ্যাটা কেন, স্মৃতিশক্তির মাইনাস আমরা কেন দিই। ওকে, আচ্ছা এরপর আসি হচ্ছে আমাদের প্রমাণে যে ইকুয়াল টু হাফ এম। ঠিক আছে, এখন ভি স্কয়ার আমরা কি ইকুয়েশন একটা পাইছিলাম না, কোথায় পাইছিলাম, আচ্ছা আমরা একটু আগের একটু দেখি।
এখানে আমরা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাইছিলাম একবারে প্রথম স্লাইডে, এই যে দেখো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাইছিলাম এন স্কয়ার, এই যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু জেড স্কয়ার প্লাস কি 4 বাই এপসাইলন নট আর এম। তো এটা হচ্ছে আমরা ওইখানে লিখবো, ঠিক আছে। তাহলে জেড স্কয়ার 4 পাই এপসাইলন নট আর ও আর এম, ঠিক আছে। আর হচ্ছে কি মাইনাস জেড স্কয়ার 4 পাই এপসাইলন নট ঠিক কি আর। তাহলে এই এম এম কাটা, ঠিক আছে। এম এম কাটা হইলে এখানে আছে কি 1/8, হ্যাঁ। তাহলে 1/8 এখান থেকে যদি আমি 1/4 কমন নিয়ে নিই, ঠিক আছে, 1/4 কমন নিলে কি থাকবে, তাহলে 1/4 হচ্ছে এখানে হচ্ছে হাফ আর এখানে হচ্ছে কি 1/4। তাহলে কমন নিয়ে নিলে এখানে আমার থাকতেছে কি জেড স্কয়ার, বলতে গেলে হচ্ছে এখানে হচ্ছে জাস্ট হচ্ছে কি এখানে হাফ থাকতে, তাহলে আমি যদি কমন নিলে থাকতেছে কি সবগুলো থেকে যদি আমি কমন নিয়ে থাকতেছে কি এরকম থাকবে মাইনাসটা সহ, এই ইকুয়েশনটা থাকবে কমন টমন নিয়ে নিলে। তাহলে 4 আচ্ছা 4 পাই এপসিলন নট আর, তাহলে আর হচ্ছে মাইনাস, তাহলে এটা থাকবে হচ্ছে কি মাইনাস জেড স্কয়ার 4 পাই সরি 4 না 8 পাই এপসিলন নট আর পাইলাম। এখন দেখো এখানে কিন্তু 1/r আছে, তাহলে 1/r মানে কি আমরা আর এর সমীকরণে যেটা পাইছিলাম, ঠিক আছে। তাহলে আর এর সমীকরণে আমরা কি পাইছিলাম, আমরা একটু যদি দেখি তাহলে আর এর সমীকরণে আর ইজ ইকুয়াল টু কি পাইছিলাম এপসিলন নট এন স্কয়ার এইচ স্কয়ার, ঠিক আছে, এন স্কয়ার এইচ স্কয়ার পাই এম জেড স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আর আছে, তাহলে 1/r আছে, 1/r থাকলে উল্টা যাবে জেড স্কয়ার 8 পাই এপসিলন নট ইন্টু হচ্ছে কি উল্টা দাও পাই এম জেড স্কয়ার ডিভাইড বাই হচ্ছে এপসিলন নট এন স্কয়ার এইচ স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে সব বাদাবাদি করে কি থাকবে আলটিমেট থাকবে কি, ঠিক আছে। তো আলটিমেট থাকতেছে হচ্ছে আমার এখানে যদি আমরা দেখি যে কি কি বাদ চলে পাই পাই বাদ চলে যাচ্ছে, হ্যাঁ। আর এখান দিয়ে হচ্ছে থাকতেছে কি থাকতেছে মাইনাস এই পাই পাই বাদ, ঠিক আছে। তো থাকতেছে হচ্ছে এম জেড জেড কি জেড স্কয়ার কি ই টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে 8 এপসিলন নট কি হয় এপসিলন নট স্কয়ার আর থাকতেছে কি এন স্কয়ার এইচ স্কয়ার, ঠিক আছে। এটা থাকতেছে হচ্ছে আলটিমেটলি আমাদের গতি মোট শক্তি নির্ণয়। আমি যদি এটা এখানে লিখি একটু দেখো, তাহলে কি পাইতেছি আমি ই টু দি এন সংখ্যক এর বেলায়, তাহলে পাইতেছি হচ্ছে এটা, এটা পাইতেছি এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 আর এখানে পাচ্ছি হচ্ছে 8 এপসিলন স্কয়ার এন স্কয়ার এইচ স্কয়ার, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমি কি পাচ্ছি, হ্যাঁ। এখন ওই যে আমাদের এই কাজের মতো আমরা যদি হাইড্রোজেন পরমাণুর বেলায় চিন্তা করি, তাহলে হাইড্রোজেন পরমাণুর বেলায় চিন্তা করলে হাইড্রোজেন পরমাণুর বেলা দিয়ে তুমি যদি চিন্তা করো হাইড্রোজেন পরমাণুর বেলা কি জেড এর মান 1, জেড এর মান 1 এবং এন এর মানও কি 1, তাহলে তুমি E1 এর মান কত পাবা সেটা হিসাব করতে পারি আমরা। তাহলে E1 এর মান পাবো আমি কি মাইনাস এম ই টু দি পাওয়ার 4 নিচে পাবো হচ্ছে 8 ছিল নট স্কয়ার বাই এইচ স্কয়ার। তাহলে এখন এটার সাথে যদি আমি E1 ভাগ EN ভাগ E1 দিই, তাহলে আমি পাবো হচ্ছে কাটাকাটি করে থাকবে হচ্ছে 1/n স্কয়ার, যেটাকে আমি নর্মালি লিখতে পারি EN ইজ ইকুয়াল টু E1 ইন্টু হচ্ছে 1/n স্কয়ার এমসিকিউর ক্ষেত্রে,
ঠিক আছে? তাই এমসিকিউর ক্ষেত্রে তুমি এটা প্রয়োগ করতেই পারো, ইট ইজ নট নেসেসারি। ওকে, এমসিকিউর ক্ষেত্রে আমি কি প্রয়োগ করতে পারি যে E1 ইজ ইকুয়াল টু, যদি আমাকে বলা হয় যে এত কক্ষপথে এত শক্তিশালী হতে। এখন কথা হচ্ছে যে আমরা চাইলেই এখানে E1 এর মানটা বের করতে পারি। E1 এর মানটা আমরা যদি কিলো জুলে বের করতে চাই, দুইটাই দেখা দিচ্ছি, একটা হচ্ছে জুল পার অ্যাটম, একটা হচ্ছে আমাদের জুল পার মোল, যেটা কিলো জুল পার মোল। জুল পার অ্যাটমে যেটা হচ্ছে কি দেওয়া আছে হচ্ছে 2.18 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 18 জুল। ঠিক আছে, যদি জুল পার এটা হচ্ছে সিজিএস এককে তবে বের করতে পারো। আর যদি আমরা কিলো জুল এককে বের করতে চাই তাহলে হচ্ছে 133115 ইন্টু হচ্ছে ইন্টু নেই সরি কিলো জুল পার মোল, এটা হচ্ছে জুল পার অ্যাটম। তুমি মানটা মনে রাখতে পারো, তুমি যে কোনো একটা মান দিয়ে যদি যেটা তুমি বলতে পারো, যেমন এসআই এককে বলতে পারো তুমি এটা ব্যবহার করবা, এখানে বসাই দিবা, শেষ, চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিশেষ। আমরা যদি একবারে বলি যে এটা হচ্ছে স্মৃতিশক্তি, মানে তুমি যদি কাজ করতে পারবা জেডের মান 1 হলে এটা। হ্যাঁ, ওকে, আজকে হচ্ছে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা কি দেখলাম হচ্ছে বোর তত্ত্বের যেগুলো প্রয়োগ আছে, যে ব্যাসার্ধ নির্ণয়, ব্যাগ নির্ণয় এবং হচ্ছে কি আমাদের ইলেকট্রনের মোট শক্তি। তা আমরা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে কি করব, এগুলোর বেসিস হচ্ছে আমরা কি কিছু গাণিতিক সমস্যা দেখব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর সি স্যার, থ্যাংক ইউ, ওকে, টাটা।